আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের নতুন আরও একটি ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নামের যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের পাঠ্য বইয়ের ১ নম্বর সৃজনশীল প্রশ্নটি। আমরা একটু খেয়াল করে দেখি যে ১ নম্বর সৃজনশীল প্রশ্নে কি বলা হচ্ছে। বলেছে কবি অ্যান্ড ছবি ট্রেডার্স দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে যথাযথভাবে প্রতিটি হিসাবের বই সংরক্ষণ করেন। ২০২৫ সালের ডিসেম্বর মাসে তার ব্যবসায় সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ। কি বলা আছে ভাইয়া? এখানে বলে দিছে যে ডিসেম্বরের ১ তারিখে নগদে ১,৫০,০০০ নগদে ১৫ লক্ষ টাকা মূলধন ব্যবসায় আনা হলো। ১২ তারিখে বলা আছে ২,৫০,০০০ টাকার পণ্য ধারে ক্রয় করা হলো। ২৩ তারিখে বলা আছে নগদে ৬০,০০০ টাকার আসবাবপত্র ক্রয়। ২৪ তারিখে বলা আছে ম্যানেজার শাকিলকে বেতন প্রদান করা হলো ৪৮,০০০ টাকা, ভাউচার নং ১০২। এরপরে হচ্ছে আমাদের ৩০ তারিখে বলে দিচ্ছে নগদে কমিশন প্রাপ্তি ৮,৫০০ টাকা। ৩১ তারিখে বলা আছে ৫% বাট্টায় চেক দ্বারা পণ্য ক্রয় ১,২০,০০০ টাকা। ওকে, এটা আমাদের মানে উদ্দীপক ছিল, বা আমরা বলতে পারি এটা ছিল হচ্ছে আমাদের লেনদেনগুলো। ঠিক আছে, ওকে। আমরা সবার প্রথমে চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার ক নম্বর প্রশ্নে বলেছে উপযুক্ত তথ্য হতে ডিসেম্বর মাসের মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। দেখো, ক্রয় নিয়ে কিছু কথা আছে। কথাটা হচ্ছে কি, মানে আমরা নর্মালি আমাদের জীবনের দিক থেকে, মানে আমরা সাধারণভাবে আসলে কোনো কিছু কিনলেই সেটাকে ক্রয় বলতে পছন্দ করি, বা আসলে আমরা কোনো কিছু কিনলেই সেটাকে আমরা ক্রয় বলি। আমি একটা টি শার্ট কিনে নিয়ে আসলাম, আমি এটাকে বলতে পারি এটা একটা ক্রয়। আমি একটা মার্কারি কিনে নিয়ে আসলাম, আমি বলতে পারি এটা একটা ক্রয়। আমি একটা মোবাইল কিনলাম, আমি একটা এসি কিনলাম, আমি একটা টিভি কিনলাম, সব কিছুকে আমি আসলে ক্রয় বলতে পারি। বাট হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা একটু ভিন্ন। হিসাব বিজ্ঞান দৃষ্টিকোণ থেকে আমি যদি কোনো কিছু কিনি, যে কোনো কিছু কেনা, যে কোনো কিছু কেনাকে আসলে আমরা ক্রয় বলতে পারি না। হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আমরা যখনই কোনো কিছু কিনব, এই কোনো কিছু কিনলেই সেটা আসলে আমার জন্য ক্রয় হবে না। আমি যে কোনো কিছু ক্রয় করি, আবারও বলছি, হিসাব বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে আমি কোনো কিছু কিনি, তার পেছনে উদ্দেশ্য থাকে দুইটা। আমি কোনো কিছু কিনেছি, তার পেছনে উদ্দেশ্য কয়টা? উদ্দেশ্য হচ্ছে দুইটা। ১ নম্বর উদ্দেশ্য হচ্ছে আমি ওই জিনিসটা কিনেছি ব্যবহার করার জন্য, অথবা আমি এই জিনিসটা কিনেছি পুনরায় বিক্রয় করার জন্য। দেখো, উদ্দেশ্য কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন। আমি টি শার্টটা কিনেছি আমি ব্যবহার করার জন্য, আমি মোবাইলটা কিনেছি ব্যবহার করার জন্য, আমার বাসার এসিটা, আমার বাসার ফ্রিজটা, এগুলো আমি কিনেছি ব্যবহার করার জন্য। কিন্তু যেই লোকটার কাজ হচ্ছে টি শার্ট বিক্রি করা, ওই লোকটার টি শার্ট কী জন্য কিনেছে? টি শার্টটা পুনরায় বিক্রি করার জন্য। একজন ফ্রিজ বিক্রেতা ফ্রিজ ক্রয় করে ওই ফ্রিজটা বিক্রয় করার উদ্দেশ্যে। একটা টিভি বিক্রেতা তিনি টিভিটা ক্রয় করেন ওই টিভিটা পুনরায় বিক্রয় করার উদ্দেশ্যে। তার মানে আমরা যখনই কোনো কিছু কিনবো, ওই কেনার পেছনে উদ্দেশ্যটা দেখতে হবে। উদ্দেশ্যটাকে আমি ব্যবহার করার জন্য কিনছি, নাকি আমি এটা বিক্রয় করার জন্য কিনছি। যদি কোনো একটা কিছু আমি ব্যবহার করার জন্য কিনি, তাহলে সেটা হয়তোবা আমার জন্য সম্পদ, হয়তোবা সেটা আমার জন্য মণিহারি, হয়তোবা ওইটা আমার জন্য একটা সাপ্লাইজ। যাই হোক না কেন, এই তিনটার মধ্যে কোনো একটা কিছু হবে। যখন আমি কোনো কিছু কিনবো, এই তিনটার মধ্যে কোনো না কোনো একটা কিছু হবে আর কি। কিন্তু যখন আমি কোনো কিছু বিক্রয় করার জন্য কিনবো, ওইটার শুধুমাত্র একটাই নাম, সেটা হচ্ছে ক্রয়। তার মানে ক্রয় বলতে আমরা পুনরায় বিক্রয় করার উদ্দেশ্যে কোনো কিছু কিনলে সেটাকে আমরা ক্রয় বলবো। আমরা পুনরায় বিক্রয় করার উদ্দেশ্যে যদি কিছু কিনি, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা ক্রয় বলবো। কথাটা কি ক্লিয়ার ভাইয়া? তাইলে এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি, ডিসেম্বর মাসের মোট ক্রয়ের পরিমাণ বের করতে বলছে। আমি বিক্রি করার জন্য কিনছি এমন জিনিসগুলোকে ক্রয় বলবো। যেমন ১২ তারিখে ২,৫০,০০০ টাকার পণ্য ক্রয়। পণ্য আমি কিনি কি করার জন্য? বিক্রি করার জন্য। যদিও বলছে ধারে ক্রয়, ধারে করুক, নগদে করুক, ব্যাংকে করুক, ওইটা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নাই, বাট আমি ক্রয় করছি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে একটা পাইলাম, আমি ক্রয় করছি।
এরপরে কি বললো ভাইয়া, এরপরে বলছে যে নগদে নগদে ৬০,০০০ টাকার আসবাবপত্র ক্রয়। দেখো এইখানে আমি ক্রয় করছি, বাট কিনছিটা কি, আসবাবপত্র। এই প্রতিষ্ঠানটা তো আসবাবপত্র ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান না। যেহেতু প্রতিষ্ঠানটা আসবাবপত্র ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান না, তার মানে সে আসবাবপত্র ক্রয় করেছে ভোগ করার জন্য, তার মানে সে আসবাবপত্র ক্রয় করেছে ব্যবহার করার জন্য। এই যে তিনি তার নিজের ব্যবহারের জন্য বা তার প্রতিষ্ঠানের ব্যবহারের জন্য কোনো কিছু কিনেছে, এটা তার জন্য একটা সম্পদ, এটা কখনোই ক্রয়ের মধ্যে আসবে না। তো এখানে ক্রয় লেখা সত্ত্বেও এটাকে আমি ক্রয় বলে বিবেচনা করতে পারতেছি না, তাই না? আচ্ছা, এরপরে কি বলা আছে, কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের আচ্ছা ও সরি, আরেকটু লেনদেন তো বাকি আছে। এরপরে হচ্ছে কি, ম্যানেজার শাকিলের বেতন প্রদান, এটা তো ক্রয় না। নগদে কমিশন প্রাপ্তি, এটাও ক্রয় না। ৩১ তারিখে বলছে ৫% বাট্টায় পণ্য ক্রয় ১,২০,০০০ টাকা। তাহলে আমরা এই দুইটা জিনিস বুঝলাম যে ১২ তারিখ আর ৩১ তারিখের লেনদেনটা আসবে, ৩১ তারিখের লেনদেনটা আসবে। এখন আমাকে তো বলে নাই যে কোন দুইটা লেনদেন আসবে, শুধু লেনদেন দুইটা বাইর করতে। আমাকে বলছে ক্রয়ের পরিমাণ বের করা, অর্থাৎ টাকার অঙ্কটা বাইর করতে হবে, তাই না? তাহলে আমি ১২ তারিখে কিনছি যেটা, সেটার দাম হচ্ছে ২,৫০,০০০ টাকা। ভালো কথা, ২,৫০,০০০ টাকা। এরপরে আমি কিনছি কত, ১,২০,০০০ টাকা, কিন্তু আমাকে বলে দিছে ৫% বাট্টায়। মনে রাখবা, পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় যদি কোনো বাট্টা থাকে সেটাকে আমরা বলি কারবারি বাট্টা, সেটাকে আমরা বলি ব্যবসায়িক বাট্টা। তো এই কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টাটা আমাকে বাদ দিয়ে তারপরে হিসাব করতে হবে। তাহলে আমি বাদ দিব কেমনে? বাদ দেওয়াটা খুব সহজ। ১,২০,০০০ টাকা থেকে বাদ দিয়ে দিব ১,২০,০০০ টাকার কত পার্সেন্ট? ৫%। ১,২০,০০০ মাইনাস ১ ২ ৩ ৪, ১,২০,০০০ টাকার ৫% করলে কত আসবে? ৬,০০০ টাকা। তাহলে কত? ১,১৪,০০০ টাকা। তাহলে এখানে আমার আসবে কত? ১,১৪,০০০। তাহলে ২,৫০,০০০ যোগ ১,১৪,০০০ যোগ করলে কত আসবে? ৩,৬৪,০০০ টাকা। তাহলে ভাইয়া ক নম্বর প্রশ্নের উত্তর কত? ক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ৩,৬৪,০০০ টাকা। কিভাবে আসছে আমি একটু দেখাই দিই তোমাদেরকে। এই যে দেখো, এই যে দেখো, আমরা এখানে খুব সুন্দর করে লিখে ফেলছি, তাই না? আমরা এখানে খুব সুন্দর করে লিখে ফেললাম। এই যে দেখো, আমরা এখানে খুব সুন্দর করে সবার প্রথমে আমি ১২ তারিখে কাপড় ক্রয় করছি ২,৫০,০০০ টাকা। এরপর চেকের দ্বারা পণ্য ক্রয় করছি ১,২০,০০০ টাকা। বাদ দিয়ে দিতে হবে কারবারি পাটটা ৫%, বাদ দিয়ে দিলাম। তাহলে আমার এখানে থাকতেছে কত? থাকতেছে হচ্ছে ১,১৪,০০০। ২,৫০,০০০ মাইনাস হচ্ছে যোগ হচ্ছে ১,১৪,০০০ সমান সমান আসবে কত? ৩,৬৪,০০০ টাকা। আসবে কত? ৩,৬৪,০০০ টাকা। আমার কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে দেখো, ক নাম্বার প্রশ্নটা কিন্তু আমরা খুব সুন্দর করে সমাধান করে ফেললাম। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নটা গেল। আচ্ছা, তাহলে খ নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো ভাই। খ নাম্বার প্রশ্ন আমাকে বলেছে কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের ডিসেম্বরের ১, ২৩, ৩০ ও ৩১ তারিখ লেনদেন, ৩১ তারিখের লেনদেনগুলোর ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। ভালো কথা ভাইয়া, আমি ডেবিট আর ক্রেডিট নির্ণয় করব। ডেবিট আর ক্রেডিট নির্ণয় করার আগে আমাকে ছোট্ট কয়েকটা জিনিস সম্পর্কে আগে জানতে হবে। ছোট্ট কয়েকটা জিনিস কি কি ভাইয়া? আমাদের আধুনিক হিসাব বিজ্ঞানে হিসাব হচ্ছে ৫ প্রকার। কয় প্রকার ভাইয়া? ৫ প্রকার। ৫ প্রকারের হিসাব কি কি ভাইয়া? এই সবার প্রথম হচ্ছে আমাদের সম্পদ, এরপরে হচ্ছে আমাদের ব্যয়, এরপরে হচ্ছে আমাদের আয়, এরপরে হচ্ছে আমাদের দায়, এরপরে হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব। অনেকে এটাকে আবার মূলধনও বলে, অনেকে এটাকে আবার কি বলে? মূলধনও বলে। তো আমাদের আধুনিক হিসাব বিজ্ঞানে এই হিসাব হচ্ছে এই ৫ প্রকার। এই ৫ প্রকার হিসাবের মধ্যে যখন যে কোনো একটা কারণেই হোক না কেন আমার ব্যবসায় সম্পদ ও ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে, ওইটাকে আমরা বলবো হচ্ছে ডেবিট। একটু খেয়াল করো, যখন কোনো একটা কারণে, যে কারণেই হোক না কেন, আমি এইটা রিয়েলাইজ করতেছি যে আমার ব্যবসায়ে সম্পদের পরিমাণ বাড়ছে অথবা আমার ব্যবসায়ে ব্যয়ের পরিমাণ বাড়ছে, তাহলে সেটাকে আমি বলবো হচ্ছে ডেবিট।
অর্থাৎ কোন একটা সম্পদ বা ব্যয়বাচক লেনদেনের পাশে যদি ডেবিট চিহ্নটা আমি দেখি তাহলে আমি ধরেই নিব ওই জিনিসটা বৃদ্ধি পাইছে। বোঝা গেছে কথা? আচ্ছা, এরপর হচ্ছে ব্যয়। এরপর হচ্ছে কি? ব্যয়। খেয়াল করে দেখো, সরি, সম্পদ ও ব্যয়। যদি কোনো কারণে সম্পদ ও ব্যয়ের পরিমাণ হ্রাস পায় তাহলে সেটাকে আমরা করে দিব হচ্ছে ক্রেডিট। ভাই আরেকবার একটু বুঝো, সম্পদ ও ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইলে ডেবিট, সম্পদ ও ব্যয়ের পরিমাণ হ্রাস পাইলে ক্রেডিট। এতটুকু মাথায় রাখবো আমরা চলে যাব এরপরে আয় দায় ও মালিকানা সত্ত্ব বা মূলধন। আমার ব্যবসায়ে যদি আয় দায় ও মালিকানা সত্ত্ব বা মূলধনের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমি করে দিব হচ্ছে ক্রেডিট। যদি আয় দায় মূলধন বা মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায় তাইলে সেটাকে আমি করে দিব হচ্ছে ডেবিট। একদম সোজা হিসাব। এখন তুমি আরেকটা জায়গায় আটকে যেতে পারো, সেটা হচ্ছে তুমি হয়তোবা চিনো না কোন কোন লেনদেনগুলো সম্পদ, কোন কোন হিসাবগুলো ব্যয়, কোন কোন হিসাবগুলো আয় দায় মূলধন। এই হিসাবগুলো চিনতে হবে, হিসাবের নাম পড়ে, যেমন নগদ একটা সম্পদ, দেনাদার একটা সম্পদ, ক্রয় একটা ব্যয়, বিক্রয় একটা আয়। এরকম লেনদেনগুলো চিনতে হবে যে কোনটা কোন জাতীয় লেনদেন। এটা চেনার সবচেয়ে বড় উপায় হচ্ছে আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের একদম শুরুর দিকে দেখবে একটা সেগমেন্ট আছে হিসাব বিজ্ঞানের বিভিন্ন উপাদান সমূহ। ওইখানে আমি এইটার একটা লিস্ট দিয়ে দিছি, ওই লিস্টটা একটু যদি ভালো মতো তুমি খেয়াল করতে পারো তাহলে তুমি বুঝে যাবা কোনটা কি হবে আর কি। বুঝে গেছে আমার কথা? ওকে, এখন আসো আমরা ডেবিট ক্রেডিটটা নির্ণয় করি। 1 তারিখে বলছে নগদ 15 লক্ষ টাকা ব্যবসায়ে মূলধন হিসাবে আনা হলো। ভাইয়া আমার ব্যবসায়ে নগদ টাকা নিয়ে আসছে, ভালো মতো বুঝো, নগদ 15 লক্ষ টাকা মূলধন ব্যবসায়ে আনা হলো। তাহলে আমার ব্যবসায়ে মূলধন মানে আমার ব্যবসায় কি আসছে? নগদ টাকা আসছে। তার মানে আমার ব্যবসায়ে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাইছে। আমার ব্যবসায়ে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাইছে। এইটুকু কি বুঝতেছি? আমার ব্যবসায়ে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাইছে। এখন আমরা সবাই কি জানি, নগদ, নগদান, নগদ জমা, হাতে নগদ, এগুলো নগদ তহবিল, এগুলো সবই হচ্ছে আমার জন্য সম্পদ। নগদ, নগদান, নগদ তহবিল, নগদ জমা, এগুলো সব হচ্ছে কি আমার জন্য সম্পদ। এগুলো সব আমার জন্য কি সম্পদ, তাই না? আচ্ছা, ভালো কথা, এগুলো সব আমার জন্য সম্পদ। ভাইয়া এগুলো সব আমার জন্য সম্পদ, তাই না? আচ্ছা, তাহলে সম্পত্তির পরিমাণ কি বাড়ছে না? নগদ টাকা আমার ব্যবসায়ে আসছে, এর ফলে আমার ব্যবসায়ে নগদ নামের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাইছে। এবং আমরা সবাই কি জানি, সম্পদ ও ব্যয়বাচক লেনদেনগুলো যদি বৃদ্ধি পায় সেটাকে ডেবিট করতে হয়। সম্পদ ও ব্যয়বাচক লেনদেনগুলো যদি বৃদ্ধি পায় সেটাকে ডেবিট করতে হয়, তাই না? তাহলে আমরা এখানে ডেবিট করে দিব। আমরা এখানে কি লিখবো ভাইয়া? তাইলে আমরা এখানে লিখবো তাইলে 1 নম্বর লেনদেনটা আমরা তাহলে এখানে লিখবো হচ্ছে নগদান হিসাব ডেবিট। কেন নগদান হিসাব ডেবিট হইল ভাইয়া? তার কারণ আমার নগদ নামের সম্পত্তির পরিমাণ বাড়ছে এবং আমরা সবাই জানি সম্পদ ও ব্যয় বাড়লে ডেবিট করতে হয়, এই জন্য আমি নগদান হিসাব ডেবিট করে দিছি। ভালো কথা। এখন আমার ব্যবসায় যে নগদ টাকা বাড়ছে, কেন বাড়ছে? আমার ব্যবসায় নগদ টাকা বাড়লো, কেন বৃদ্ধি পাইল? আমার ব্যবসায় নগদ টাকা বাড়ছে তার কারণ হচ্ছে মালিক আমার ব্যবসায়ে নগদ টাকা দিছে। আমার ব্যবসায়ে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাইছে। তার কারণ কি? তার কারণ মালিক আমার ব্যবসায়ে নগদ টাকা দিছে। মালিক আমার ব্যবসায়ে নগদ টাকা দিছে, এই জন্য না আমার নগদ টাকা বাড়ছে, তাই না? তার মানে মালিক দিছে। আচ্ছা ভাইয়া, মালিক যদি ব্যবসায়ী কিছু দেয় ওইটাকে আমরা কি বলি? মূলধন হিসাব বলি। মালিক ব্যবসায়ী কিছু দিলে সেটাকে আমরা কি বলি? মূলধন হিসাব বলি, তাই না? তার মানে আমার ব্যবসায়ে মূলধনের পরিমাণ বৃদ্ধি পাইছে। আমার ব্যবসায়ে কিসের পরিমাণ বাড়ছে? মূলধনের পরিমাণ বৃদ্ধি পাইছে। ভাইয়া আরেকবার একটু খেয়াল করো, আমার ব্যবসায়ে মূলধনের পরিমাণ বৃদ্ধি পাইছে। ভাইয়া আমরা কি শিখছি? আয় দায় মালিকানা সত্ত্ব বা মূলধন এগুলো যদি কোনো কারণে বৃদ্ধি পায় সেটাকে আমরা কি করে দেই ভাইয়া? সেটাকে আমরা ক্রেডিট করে দেই। সেটাকে আমরা কি করে দেই? ক্রেডিট করে দেই। তাহলে আমরা এখানে মূলধন হিসাবকে ক্রেডিট করে দিব। মূলধন হিসাবকে কি করে দিব? ক্রেডিট করে দিব। তাহলে দেখো তো ভাইয়া, আমরা জায়গায় ডেবিট ক্রেডিটকে নির্ণয় করতে পারলাম কিনা? তুমি যেইভাবে বুঝো ওইভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করবা। চেষ্টা করবা ডেবিট পক্ষটাকে আগে লেখার
এরপরে ক্রেডিট পক্ষটা লেখার। তার কারণ ডেবিট পক্ষ মানে হচ্ছে হিসাবের বাম পাশ। আমরা যখন একটা খাতা নেই, আমরা খাতা দিয়ে লেখার সময় কি করি, হাতের বাম পাশ থেকে লেখা শুরু করি না? এই জন্য সবসময় ডেবিট পাশটাকে আগে লিখবা, এরপরে হচ্ছে তুমি ক্রেডিট পাশটাকে লিখবা, তাইলেই হবে। ওকে, এরপরে আমরা যাব হচ্ছে ভাইয়া 23 তারিখে। বলা আছে নগদে নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। ভাইয়া একটু বুঝিও, আমি আসবাবপত্র ক্রয় করছি, কেমনে ক্রয় করছি আমার দেখার দরকার নাই, আমি দেখতে চাইও না। কেমনে ক্রয় করা হয়েছে এটা আমি দেখিও নাই, আমি দেখতে চাইও না। আমি শুধু কি জানি, আমার ব্যবসায়ে আসবাবপত্র ক্রয় করা হয়েছে, আমার ব্যবসায়ে আসবাবপত্র ক্রয় করা হয়েছে। আমি শুধুমাত্র কি জানি, আমার ব্যবসায়ে আসবাবপত্র ক্রয় করা হয়েছে, এইটুকুই আমি জানি, আমি আর কিছু জানি না, তাই না? আচ্ছা, তাহলে আমি যেহেতু আসবাবপত্র কিনছি, তাহলে আসবাবপত্র নামের সম্পদের পরিমাণ বৃদ্ধি পাইছে। ভাইয়া আমি আসবাবপত্র কেনার ফলে আমার ব্যবসায়ে আসবাবপত্র নামের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাইছে। আমরা সবাই কি জানি, সম্পদ ও ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইলে সেটাকে ডেবিট করে দিতে হয়। সম্পদ ও ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইলে সেটাকে ডেবিট করে দিতে হয়। তাহলে আমি এখানে আসবাবপত্র হিসাবকে ডেবিট করে দিব, আমি এখানে আসবাবপত্র হিসাবকে ডেবিট করে দিব। কথাটা কি বুঝে আসছে ভাইয়া? আসবাবপত্র হিসাবকে আমি কি করে দিলাম, ডেবিট করে দিলাম। কেন? আসবাবপত্র একটা সম্পদ, আমি আসবাবপত্র কেনার ফলে আমার ব্যবসায়ে আসবাবপত্র নামের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাইছে। আমি আসবাবপত্র কেনার ফলে আমার ব্যবসায়ে আসবাবপত্র নামের সম্পদের পরিমাণ বৃদ্ধি পাইছে। কথাটা কি বুঝে আসছে ভাইয়া? ওকে, তাহলে আমরা এইটুকু সবাই বুঝছি। এখন তুমি দেখো তো ভাই, আমি আসবাবপত্রটা কিভাবে কিনছি? আসবাবপত্রটা আমার কিনতে হয়েছে, তাই না? আমি তো আর আল্লাহর রাস্তে পাই নাই, কিনতে হয়েছে। আমি কিভাবে কিনছি? এই যে বলেছে নগদে, নগদে আসবাবপত্র ক্রয়। তাহলে এই আসবাবপত্র কিনতে গিয়ে আমাকে নগদ টাকা দিতে হয়েছে। এই আসবাবপত্র কিনতে গিয়ে আমাকে নগদ টাকা দিতে হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে নগদ টাকা দিতে হয়েছে মানে কি, আমার ব্যবসায় থেকে নগদ টাকার পরিমাণ কমে গেছে। তাহলে নগদান হিসাব ক্রেডিট। কেন ক্রেডিট? কারণ নগদ টাকা একটা সম্পদ, আমার ব্যবসায় থেকে নগদ নামের সম্পদ কমে গেছে। আমরা কি জানি, সম্পদ ও ব্যয়ের পরিমাণ হ্রাস পাইলে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। আমি নগদ টাকা দিয়ে আসবাবপত্র কিনছি, তার মানে কি ভাইয়া, আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে। নগদ টাকা চলে গেছে মানে আমার নগদ টাকা কমে গেছে। নগদ একটা সম্পদ, সম্পদ কমে গেলে ক্রেডিট করতে হয়, এই জন্য আমি নগদান হিসাব ক্রেডিট করে দিছি। বুঝা গেছে ভাইয়া? তোমরা চাইলে আগে নগদের পাশটাও বের করে এরপরে আসবাবপত্রের পাশ বের করতে পারতা, কোনো অসুবিধা নেই। শুধু ছোট্ট একটা জিনিস মাথায় রাখো, আগে ডেবিট পাশটা লিখতে হবে, এরপরে ক্রেডিট পাশটা। এতটুকুই খালি একটা মানে বাধ্যবাধকতা আছে, এছাড়া কোনো বাধ্যবাধকতা নাই। চলে যাব 30 তারিখের লেনদেনে। 30 তারিখের লেনদেনে কি বলছে ভাইয়া দেখো তো। লেনদেন নাম্বার 30, নগদে কমিশন প্রাপ্তি 8,500 টাকা। নগদে কমিশন প্রাপ্তি 8,500 টাকা। তুমি দেখো এই জায়গা থেকে কিছু বুঝো আর না বুঝো, এইটুকু কি বুঝতেছো যে কোনো একটা কাজের বিনিময়ে তুমি নগদ টাকা পাইছো? ভাইয়া এইটুকু তো তুমি পরিষ্কার বুঝতেছো যে কোনো একটা কাজের বিনিময়ে তুমি নগদ টাকা পাইছো, এতটুকু বুঝতে পারতেছো না তুমি? যে কি বলছে, যে নগদে কমিশন প্রাপ্তি, নগদে মানে আমি নগদ টাকা পাইছি, আমি নগদ টাকা পাইছি, তাই না? নগদ টাকা যদি আমি পাই, মনে করো আমার কাছে এখন আছে 500 টাকা, তুমি আমার আরো 200 টাকা দিলা। এখন আমার কাছে কি নগদ যত টাকা ছিল ওই টাকার পরিমাণ কি বাড়বে না কমে যাবে? নিঃসন্দেহে আমার কাছে নগদ যেই টাকা ছিল, আমার নগদ টাকার পরিমাণ বাড়বে। নগদ, নগদান, নগদ তহবিল, নগদ জমা, এগুলো একটা সম্পদ, এবং সম্পদ বৃদ্ধি পাইলে কি করতে হয়, ডেবিট করে দিতে হয়। কি করতে হয়, ডেবিট করে দিতে হয়। তার মানে আমার যেহেতু সম্পদ বাড়ছে, এই জন্য আমি নগদান হিসাবকে ডেবিট করে দেব। কথা কি বুঝাইতে পারছি? যেহেতু আমার নগদ নামের সম্পদ বাড়ছে, এটাকে আমি কি করে দিব, ডেবিট করে দিব। কথা কি বুঝে গেছে ভাইয়া? কথা কি বোঝা গেছে কিনা আমাকে বইলো। ওকে, এইটুকু আমরা বুঝলাম। এখন আমি যে নগদ টাকা পাইছি, আমি কেন নগদ টাকা পাইছি? কমিশন বাবদ পাইছি। আমি কেন পাইছি? কমিশন বাবদ পাইছি। কমিশন এটা আমার জন্য একটা আয়। কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, উপভাড়া প্রাপ্তি, শিক্ষানবিশ সেলামি প্রাপ্তি,
বেতন প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি, এগুলো সব আমার জন্য আয়। সবচেয়ে বড় কথা, যেগুলোর পাশে প্রাপ্তি বা প্রাপ্ত কথা লেখা থাকবে ওইটা আমার জন্য একটা আয়। তাহলে আমি এখানে বলতে পারি প্রাপ্ত কমিশন হিসাব, এটা আমার জন্য একটা আয়। আয়ের পরিমাণ দেখো, আয় দায় মূলধন বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে ক্রেডিট করতে হয়। আয় দায় মূলধন বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে কি করতে হয়? বৃদ্ধি পাইলে হচ্ছে ক্রেডিট করতে হয়। তাহলে আমার আয়ের পরিমাণ বাড়ছে, এটাকে আমি কি করে দিব? ক্রেডিট করে দিব। আমার আয়ের পরিমাণ বাড়ছে, এটাকে আমি কি করে দিব? ক্রেডিট করে দিব। কারণ আয় দায় মূলধন বৃদ্ধি পাইলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। কথাটা কি বুঝছি নাকি বুঝি নাই ভাইয়া? ভাই কথাটা কি বুঝছি নাকি বুঝি নাই আমাকে বইল। ওকে, 30 তারিখেরটা গেল। 31 তারিখ 5% বাট্টায় চেকে পণ্য ক্রয়। ভাইয়া আমি কি করছি? ক্রয় করছি। কেমনে করছি? এটা পরের হিসাব। পণ্য আমি কেমনে কিনছি এটা পরের হিসাব। আমি কি করছি? আমি পণ্য কিনছি, ক্রয় করছি। ক্রয় একটা ব্যয়। আমি যদি ক্রয় করি তাহলে আমার ক্রয় নামে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায়। ভাইয়া আমি যদি পণ্য ক্রয় করি, কিভাবে ক্রয় করছি সেটা পরের হিসাব, বাট আমি যদি পণ্য ক্রয় করে থাকি তাহলে আমার প্রতিষ্ঠানে ক্রয় নামে ব্যয়ের পরিমাণ বাড়ে, আমার প্রতিষ্ঠানে ক্রয় নামে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায়, তাই না? তাহলে আমি এখানে বলতে পারি ক্রয় হিসাব। ব্যয় বাড়ছে, ব্যয় বাড়লে ডেবিট করতে হয়, তাহলে আমি এখানে বলতে পারি ক্রয় হিসাব ডেবিট। ক্রয়ের পরিমাণ বাড়ছে, ক্রয় বাড়া মানে কি? ব্যয় বাড়া। ব্যয় বাড়লে কি করতে হয়? সম্পদ ও ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট করে দিতে হয়, তো আমি ডেবিট করে দিছি। এখন আমি দেখি যে পণ্যটা আমি কিনছি কিভাবে। ক্রয় বিক্রয় করার মাধ্যম হচ্ছে 3টা: নগদ, ব্যাংক, বাকি। নগদে, ব্যাংকে, বাকিতে, এই 3টা মাধ্যমে আমি লেনদেন করতে পারি। আমি পণ্যটা কেনার সময় কিসে কিনছি? চেকের মাধ্যমে পণ্য কিনছি। তো চেক নামে সরাসরি কোনো হিসাব হয় না, চেকটা সরাসরি গিয়ে প্রভাবিত করে ব্যাংকে। তাহলে আমি যদি চেকের মাধ্যমে পণ্য ক্রয় করি, তার মানে আমি এই পণ্য কেনার ফলে আমার ব্যাংকে যেই টাকা ছিল সেই টাকার পরিমাণ কমে গেছে। আমি আমি পণ্য ক্রয় করছি, পণ্য ক্রয় করার ফলে আমার যেই পণ্য আমার যে ব্যাংকে টাকা ছিল ওই ব্যাংকের টাকার পরিমাণ কি কমে গেছে না? তাহলে আমি এখানে বলতে পারি আমার ব্যাংকের টাকা কমছে। তাহলে ব্যাংক একটা সম্পত্তির পরিমাণ কমে গেলে ক্রেডিট করতে হয়, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। কথাটা কি বুঝে আসছে? তাহলে দেখো কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, কেন ডেবিট কেন ক্রেডিট, এগুলো সবগুলো কিন্তু আমরা নিয়ে আলোচনা করলাম। এখন জাস্ট তোমাদের কিন্তু উত্তরটা দেখাই দেই, তাইলেই হবে। এই যে দেখো উত্তরটা পাশে দেখো, মূলধন হিসাব নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখন কেন ডেবিট হয়েছে কেন ক্রেডিট হয়েছে আশা করি তোমরা এটা বুঝতেছো। প্রত্যেকটা 4টা লেনদেন ছিল, আমরা 4টা লেনদেনে আমাদের মতো করে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে শিখেছি। গ নম্বর প্রশ্নে আসবো। গ নম্বর প্রশ্নে বলেছে কবি অ্যান্ড ছবি এর 24 তারিখের লেনদেনের অবলম্বনে একটি ভাউচার প্রস্তুত করো। দেখো কি বলছে, 24 ডিসেম্বর তারিখের অবলম্বনে একটি ভাউচার প্রস্তুত করো। দেখো ভাউচার বলা মানেই তো আমি তখন কনফিউজড, কারণ ভাউচার তো 2টা আছে, একটা ডেবিট ভাউচার একটা ক্রেডিট ভাউচার। আমাকে শুধু বলছে ভাউচার করো, তাহলে আমি কোনটা করবো? আমি কি ডেবিট ভাউচার করব নাকি আমি ক্রেডিট ভাউচার করব? আমাকে বলে দিছে 24 তারিখের লেনদেনে, তাহলে আমি 24 তারিখের লেনদেনটা পড়ি। বলা আছে ম্যানেজার শাকিলকে বেতন প্রদান। আচ্ছা, বেতন এটা হচ্ছে একটা ব্যয়, ভালো কথা। তার মানে আমাকে ব্যয়ের সপক্ষে একটা ভাউচার প্রস্তুত করতে হবে। ভাউচার 2টা হয়, একটা ডেবিট ভাউচার একটা ক্রেডিট ভাউচার, একটা ব্যয়ের সপক্ষে ভাউচার, একটা আয়ের সপক্ষে ভাউচার। তা আমাকে তো বলে নাই যে কোন ভাউচার করতে হবে, আমাকে শুধু বলছে 24 তারিখের লেনদেন দিয়ে বাবা তুমি একটা ভাউচার প্রস্তুত করো। তো আমি 24 তারিখের লেনদেনে গিয়ে দেখলাম যে এই জায়গায় বলছে একটা ব্যয়ের লেনদেন দেওয়া আছে, একটা ব্যয়ের সপক্ষে ভাউচার তৈরি করতে হবে। তাইলে আমাকে ব্যয়ের সপক্ষে আমরা যে ভাউচারটা প্রস্তুত করি ওটার নাম হচ্ছে ডেবিট ভাউচার। ব্যয়ের সপক্ষে আমি যেই ভাউচারটা তৈরি করি সেটাকে আমরা বলি হচ্ছে ডেবিট ভাউচার। কি বলি ভাইয়া? ডেবিট ভাউচার বলি, তাই না? তার মানে আমরা একটা ডেবিট ভাউচার প্রস্তুত করব। দেখো ভাইয়া লেনদেনের প্রামাণ্য দলিল হচ্ছে 6টা: চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। এই 6টা প্রামাণ্য দলিলের যেই ছক আছে, ছকটা তোমাকে মুখস্থ রাখা লাগবে। ছক মুখস্থ রাখলে বাকি জিনিস তুমি এমনি করতে পারবা। এইটাতে খুব একটা আহামরি তেমন কঠিন কিছু না, শুধুমাত্র কোন জায়গায় কার স্বাক্ষর হয়। যেমন চালানে শুধুমাত্র বিক্রেতার স্বাক্ষর হয়, ক্যাশ মেমোতে স্বাক্ষর হয় ক্রেতা বিক্রেতা 2 জনেরই, আর হচ্ছে ভাউচারে স্বাক্ষর হয় 4 জনের, ক্যাশিয়ার, তারপরে হিসাব রক্ষক, ব্যবস্থাপক, গ্রহীতা 4 জনের স্বাক্ষর হয়। মানে
কোন দলিলে কার স্বাক্ষর হয় এতটুকু জাস্ট খালি মাথায় রেখে তুমি তোমার মতো করে দাও, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে দেখো আমি একটা ডেবিট ভাউচারের ছক কাটলাম, ভাউচার নং দেওয়া ছিল লিখলাম, হিসাব খাতের নাম বেতন ছিল বেতনও লিখলাম, তারিখও লিখছি, কে পাবে সেটাও আমি লিখছি, বেতন প্রদান করছি 48,000, 48,000 লিখে দিছি, টাকাটা একটু কথায় লিখে দিতে হবে 48,000 টাকা মাত্র। স্বাক্ষরের সিরিয়ালটা ঠিক রাখা লাগবে, সবার আগে ক্যাশিয়ারের, তারপরে হিসাব রক্ষকের, তারপরে ব্যবস্থাপকের, তারপরে গ্রহীতা। এই স্বাক্ষরের সিকোয়েন্সটা আমরা মিল রাখবো। আরেকটা বোকামি আমরা করে ফেলি যে এই যে স্বাক্ষরের ঘরটা ফাঁকা আছে না, দেখো 4টা স্বাক্ষরের ঘর ফাঁকা আছে, হাত এরকম এরকম করে চুলকাইতে থাকবে, তখন তুমি কি করবে, এই জায়গায় গিয়ে মনে করো যে তোমার নাম মনে করো যেটা, তুমি একটা মনে করো যে তুমি একটা তোমার সাইন দিয়ে রেখে দিবা, এই জিনিসটা করা যাবে না। হ্যাঁ, স্বাক্ষরের ঘরটা ফাঁকা রেখে দিবে, এই যে যদি আমরা করি তখন কিন্তু অঙ্ক কেটে দিবে, এই কাজটা ভুলে আমরা কেউ করব না। তাহলে দেখো ভাই, আমাদের যে তৃতীয় অধ্যায়ের 1 নম্বর যে সৃজনশীলটা ছিল, আমরা পুরো সৃজনশীলটা খুব সুন্দর করে আলোচনা করেছি। ইনশাআল্লাহ তোমরা সবাই এই প্রশ্নটা বুঝতে পেরেছো। আমরা আগামী ক্লাসে 2 নম্বর সৃজনশীল নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।